পীর সাহেব চরমনাই জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম দামাত বারকাতুহুমের স্মার্ট মুভ, তিনি রীতিমতো বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এক হাত দিয়েছেন। তিনি বিএনপিকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে প্রশ্নগুলো শুধু তার নয়, বরঞ্চ সমগ্র বাংলাদেশের মানুষের প্রশ্ন। তিনি বিএনপিকে কি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বিএনপি সম্পর্কে তিনি কি বলেছেন, সে ব্যাপারে আসবো। কিন্তু তার পূর্বে একটা বিষয় জেনে রাখা ভালো, যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি যে বিষয়টি সন্দিহান এবং দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত, সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনটি কবে নাগাদ হচ্ছে, কোন পদ্ধতিতে নির্বাচনটি হচ্ছে, নির্বাচনে কি আদৌ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, বিএনপি কি জামাতকে সাথে নিয়েও এই নির্বাচনে অংশগ্রহণ করবে, নাকি বিএনপি জামাত এই দুইটা দল আলাদা আলাদা নির্বাচন করবে, নির্বাচনটি কি বর্তমান প্রচলিত পদ্ধতিতে হবে নাকি পিয়ার পদ্ধতি, যেটা আমাদের মাঝে আনুপাতিক হারে নির্বাচন হিসেবে পরিচিত, সেই আনুপাতিক হারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এমন নানা রকম প্রশ্ন এবং দ্বিধাদ্বন্দ্বতা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল আকার ধারণ করে আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল আপন আপন স্থান থেকে নিজেদের অবস্থা পরিষ্কার করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল আগামী নির্বাচন যেন পিয়ার পদ্ধতি অর্থাৎ আনুপাতিক হারে অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে জোরদার দাবি জানিয়ে আসছেন শুরু থেকে। কিন্তু এ ব্যাপারে শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান বিপরীতমুখী, অর্থাৎ তারা আনুপাতিক হারে নির্বাচন চান না। এই একটি ব্যাপারে বাংলাদেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের সাথে বিএনপির মতপার্থক্য লক্ষণীয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে, নির্বাচন আগে নাকি সংস্কার আগে। বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের চলমান যে সংস্কার কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রম কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হওয়া উচিত, নাকি আমাদের রাষ্ট্রের এই সিস্টেমটাকে, যে সিস্টেমটি বারংবার ফেসিবাদের জন্ম দেয়, সেই সিস্টেমটিকে মূলোৎপাটন করে একটি উল্লেখযোগ্য সংস্কারের মাধ্যমে নতুন করে রাষ্ট্রকে বিনির্মাণ করে সেই নতুন রাষ্ট্রে নতুনভাবে ভিন্ন আঙ্গিকে একটি অবাধ এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এক্ষেত্রেও বিএনপির সাথে অন্যান্য অধিকাংশ রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপেন বিভেদ কিংবা ওপেন মতানৈক্য লক্ষ্য করা যাচ্ছে। এ সকল বিষয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিনের কার্যক্রম এবং বর্তমান আমাদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমনাই বিএনপিকে জনগণের কাঙ্ক্ষিত সে প্রশ্নগুলো করেন। পীর সাহেব চরমনাই বলেন, বিগত স্বৈরাচারের আমলে বিএনপির নেতৃবৃন্দ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ধরনের নিপীড়নের শিকার হয়েছে তা অবর্ণনীয়। স্বৈরাচারের পতনের পর সবারই প্রত্যাশা ছিল, আর যাই হোক আগামীতে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। কিন্তু আমরা অত্যন্ত অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছি যে বিএনপির নেতৃবৃন্দ সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং নির্বাচনকেই মুখ্য করে তুলেছেন। তিনি পরিষ্কার বলার চেষ্টা করছেন যে বিএনপি বর্তমান সময়ে সমগ্র দেশের মানুষের যে কাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কারের চাইতে নির্বাচনকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। এরপর তিনি বলছেন, এমনকি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। এই কথাটি দ্বারা সম্ভবত পীর সাহেব চরমনাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অবসর নিষেধে বিএনপি সাংবিধানিক সংকটের অজুহাত দিয়ে তার থেকে বিরত থাকার যে অবস্থানটি গ্রহণ করেছিলেন, সে অবস্থানের দিকে ইঙ্গিত করলেন। এরপর তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন, তারাই ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন বলে ঘোষণা দিচ্ছেন। প্রথম কথা হলো, তারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন? অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন। আমরা লক্ষ্য করেছি যে বর্তমান বাংলাদেশে বিএনপি নেতাকর্মীর যেই ভাবভঙ্গিমা বা যেই কার্যকলাপ, এগুলো দেখে কেমন যেন মনে হচ্ছে অলরেডি তারা বাংলাদেশের ক্ষমতায় চলে গিয়েছেন। প্রথমত যে কাজটি তারা করছেন সেটি অন্যায়, সেটি ক্ষমতায় থাকা কিংবা না থাকার সাথে কোনোভাবেই সম্পর্কিততা নেই। তারপরেও বাংলাদেশের যেই
চলমান পদ্ধতি, যে ক্ষমতায় যদি কোনো দল যায় সেই দলের নেতাকর্মীরা যাচ্ছে তাই ভাবে বাংলাদেশে চলাফেরা কিংবা তাদের আচার আচরণ করে থাকেন। বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে আমরা এটা তেমনটি লক্ষ্য করছি। এই জন্য বর্তমান বাংলাদেশের মধ্যে তীব্র একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে হয়তোবা বিএনপি ক্ষমতায় নাও আসতে পারেন। এটা নির্দ্বিধায় স্বীকার করে নেওয়া যায় যে বাংলাদেশে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপির যে হাইকমন তারা নিঃসন্দেহে অনেক বুদ্ধিমান এবং সুরুচি সম্পূর্ণ রাজনীতি করার তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার পরিচয় দিচ্ছেন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বক্তব্য এবং তার যে কথাবার্তা, তার আচার আচরণ নিঃসন্দেহে অত্যন্ত মার্জিত এবং একজন পরিণত রাজনীতিবিদের মতোই। এবং তিনি বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা যেই চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট করছে এগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অত্যন্ত কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তথাপিও বিএনপির মধ্যে 2-4% নেতাকর্মী যারাই মূলত বাংলাদেশের মধ্যে এই অন্যায় অপকর্মগুলো করছে এবং পূর্ণ দলটাকে কলুষিত করছে, এবং এরাই ক্রমশ বিএনপির যে ভোট ব্যাংক, সে ভোট ব্যাংক কমিয়েই যাচ্ছে। এই জন্যই মূলত চরমনাই পীর সাহেব অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন যে আগামী নির্বাচনে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এই নিশ্চয়তা তারা কোথায় পেলেন। ইন্টারেস্টিং, কথাটি নিঃসন্দেহে যুক্তিসঙ্গত। এরপরে চরমনাই পীর সাহেব বলছেন, আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন তার নিশ্চয়তা কি? অর্থাৎ এই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা এখন কাজ করছে যে দেশের ওই সেক্টরটার মধ্যে সংস্কার আনা হোক, দেশের অমুক সেক্টরের মধ্যে সংস্কার আনা হোক, সংস্কারটা এভাবে আনা হোক, এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কার বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, বাংলাদেশের সেই প্রত্যাশিত সংস্কার বিএনপি ক্ষমতায় গেলে যে কতটুকু করবেন এর কি আদৌ কোনো নিশ্চয়তা রয়েছে? এরপরে পীর সাহেব চরমনাই বিএনপির প্রতি অভিযোগ এনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিক্ত সত্য একটা কথা তিনি বললেন। তিনি বলেন, বিগত 1-11 সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্মের সূচনা কি বিএনপির ক্ষমতা কক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা উনি বললেন। আমরা অনেকেই হয়তোবা জানি যে বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র গঠনের পরে এটি দ্বিতীয় গণ অভ্যুত্থান। যদিও আমরা বর্তমানের তরুণ প্রজন্ম এটিকে বিপ্লব বলতে চাই বা বিপ্লব হিসাবে বিশ্বাস করতে চাই, কিন্তু তথাপিও বিএনপি কিন্তু কিংবা বিএনপির মিত্ররা কিন্তু এই বিষয়টিকে বিপ্লব মানতে নারাজ। তারা এটাকে গণ অভ্যুত্থান বলতে চাচ্ছেন। এখন এই বিষয়টি ধরে নিলাম গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানটি কিন্তু বাংলাদেশের এই প্রথম গণ অভ্যুত্থান নয়। এর পূর্বেও বাংলাদেশে 1990 সালে স্বৈরাচার এরশাদকে পতনের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু অতি শর্ট টাইমে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি নির্বাচিত হয়ে সরকারে গিয়েছিল। 91 থেকে 96 পর্যন্ত বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। তারা কি তৎসময়ে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে সংস্কার এবং বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছিলেন? সফল কিংবা সমর্থ হয়েছিলেন? যদি হয়েই থাকেন তাহলে 96 সালে কেন তাদেরকে ক্ষমতা হারাতে হলো? তারা যদি 91 থেকে 96 পর্যন্ত যে টার্মটাতে ক্ষমতায় ছিলেন সেই টার্মটাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সফল হতেন, তাহলে কোনোভাবেই এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদ দখল করার মতো সুযোগ পেত না। এটা চিরসত্য কথা। এরপরে 2001 থেকে 2006 পর্যন্ত যে টার্মটা বিএনপি ক্ষমতায় ছিল সেই টার্মটাতেও বিএনপির অনেক রাজনৈতিক পলিসি নিয়ে নানান রকম বিতর্ক রয়েছে, যে বিতর্কের কারণেই মূলত আওয়ামী লীগ একটি অকথ্য এবং একটি অন্যায়মূলক আন্দোলনে সমগ্র দেশটাকে বিভ্রান্ত করে 111 সরকারকে আনার মতো একটা রাস্তা তৈরি করতে পেরেছিল। সেক্ষেত্রেও আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়। সে 111 সরকারটি প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারত এবং আমেরিকার যৌথ প্রযোজনায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে এই শেখ হাসিনাকে
অযোগ্য এই ব্যক্তিটিকে এবং তার দলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার মস্তদে বসিয়ে দেওয়া হয়েছিল। এরপরে গত 16 বছর তারা এই বাংলাদেশটিকে নিয়ে কি করেছে এটা আমাদের সকলেরই জানা। এই ইতিহাসের ভিত্তিতে জরমনাই পীর সাহেব যে কথাটি বললেন যে 111 সরকার এবং তারপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে সেই সরকারের ক্ষমতা তুলে দেওয়া, এগুলো সব বিএনপির ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপপ্রয়াসেরই ফসল। এরপর জরমনাই পীর সাহেব বিএনপিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, বিএনপির ইতিহাস কি তাদের উপর আস্থা রাখার মতো ভরসা দেয়? দেয় না। নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ হিসেবে আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে বাংলাদেশের পক্ষের একটি বড় শক্তি হিসেবে মনে করি এবং কিছু কিছু ক্ষেত্রে বিএনপির প্রতি আমার অনেক সিম্প্যাথিও কাজ করে। বিশেষ করে গত 15 বছর বিএনপির নেতা কর্মীদের উপর যেভাবে নির্যাতন আমরা হতে দেখেছি সেগুলো নিঃসন্দেহে অবর্ণনীয়। কিন্তু তার পাশাপাশি বর্তমান সময়ে বিএনপির কিছু নেতাকর্মী যেভাবে বাংলাদেশের মধ্যে সেই আগের শেখ হাসিনার রেখে যাওয়া অপকর্মগুলোর দায়িত্ব নিজেদের কাছে তুলে নেওয়ার চেষ্টা করছেন, এগুলো দেখে নিঃসন্দেহে আমরা হতাশ। এবং পীর সাহেব চরমোনাই যে প্রশ্নটি বিএনপির উদ্দেশ্যে রাখলেন সেটি আমাদেরও প্রশ্ন, সেটি সমগ্র বাংলাদেশের প্রশ্ন। এই প্রশ্নগুলোর আদৌ কোনো জবাব কি বিএনপির কাছে রয়েছে, কিংবা এই প্রশ্নগুলোর জবাবে বিএনপি এখনো কি কোনো একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে পেরেছেন? এবং তারা যে কথাগুলো বলছেন, যত দ্রুত পারা যায় নির্বাচন দিয়ে দাও, সংস্কার আমরা করব বা নির্বাচিত সরকার করবেন, ধরে নিলাম নির্বাচন দিয়ে দেওয়া হলো, নির্বাচনের পরে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপির ইতিহাস কিন্তু বিএনপি যে সফল হবে সে সফলতার কোনো ইঙ্গিত দেয় না। ধরে নিলাম বিএনপি যদি ব্যর্থ হয় তাহলে এই দেশের পরিস্থিতিটা কি হবে? আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে অবতীর্ণ হয়ে আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিবাদকে তাড়াতে ভূমিকা পালন করেছি, আমাদের কি অবস্থা হবে? বাংলাদেশের এই যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মর কি অবস্থা হবে? বিএনপি তো রাজনৈতিক দল হিসেবে কোনো না কোনো ভাবে বেঁচে যাবেন, কিন্তু দেশবাসীর কি অবস্থা হবে সে বিষয়টিকেও বর্তমান সময়ে বিএনপির মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। সর্বোপরি পীর সাহেব চরমোনাই যে প্রশ্নগুলো বিএনপিকে ছুড়ে দিলেন সে প্রশ্নগুলো সমগ্র বাংলাদেশের মানুষের প্রশ্ন, এবং এই কাজটি করে পীর সাহেব চরমোনাই যে একজন স্মার্ট এবং যথেষ্ট পরিণত রাজনীতিবিদ এবং সুষ্ঠু রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে রয়েছেন সেটির বহিঃপ্রকাশ উনি ঘটালেন। এই জন্য ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং জনগণের এই প্রশ্নগুলো যেন বিএনপির নেতা কর্মীরা অনুধাবন করে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে তারা যেন নিজেদেরকে সংযত রেখে তাদের আগামীর কর্মকাণ্ড পরিচালনা করে, তাদের কাছে দেশবাসীর এই প্রত্যাশাই থাকবে বলে আমি মনে করি।